প্রথমে একটা সুখবর দিয়ে আপনাদের শুরু করি। আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছে। এদিকে আবার হঠাৎ করেই জরুরি ঘোষণা দিল সেনাপ্রধান ওয়াকার। দেশে চালু হচ্ছে সেনা শাসন। হঠাৎ করে এমন পরিস্থিতিতে এবার কপাল খুলে গেল শেখ হাসিনার। ভারতের বর্ডার দিয়ে আবার দেশে ঢুকতে চলেছে শেখ হাসিনা। মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। হঠাৎ করে সারা দেশে কি ঘটতে চলেছে বিস্তারিত জানতে দেখতে থাকুন। অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রবিবার প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর এবং ভোটার হওয়ার বয়স 16 বছর করার প্রস্তাব করতে চায় দলটি। আপনি কোনো একটা অফিসে যাবেন, অফিসের সেবা প্রার্থী হিসেবে যাবেন, অফিসের সেবা সঠিকভাবে পাবেন না, অর্থাৎ রাষ্ট্রের চেইন অফ কমান্ড ভেঙে পড়েছে। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এবং মানুষ মোটেই নিরাপদ বোধ করছে না। দিনের বেলা মানুষ নিরাপদ বোধ করছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো সম্পূর্ণ পুরো বিষয়টি দেখার জন্য ভিডিওটি এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ দেখে আসুন। তবে চলুন শুরু করি। প্রথমে একটা সুখবর দিয়ে আপনাদের শুরু করি। আপনাদের নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্তের কাছাকাছি পৌঁছে গেছেন। কোথায় আসেন আমি জানি, কিন্তু সেটাই বলবো না। বুঝতেই পারছি সুরক্ষার কারণে সেটা বলা যাবে না। এখন তিনি সময় অপেক্ষা করছেন। আপনারা যে দীর্ঘ সময় পার করেছেন 7 মাস 7.5 মাস, তার অন্তিম মুহূর্ত এসে উপস্থিত হয়েছে এবং আপনারা নিশ্চিন্ত থাকুন, কয়েকদিনের মধ্যে অবস্থার সম্পূর্ণ পরিবর্তন হবে এবং আপনারা দেখতে পাবেন যে একটা পরিবর্তিত বাংলাদেশ, যেখানে আবার সূর্যোদয় আবার নতুন করে হবে। এখন গতকালকে সেনাপ্রধান একটা মিটিং করেছেন, আজকে আবার একটা মিটিং হচ্ছে। সেই মিটিংয়ে সমস্ত কোর কমান্ডার যারা রয়েছেন জিওসি তাদেরকে ডাকা হয়েছে, বিভিন্ন দপ্তরের লোকেদের ডাকা হয়েছে। এখন এই নিয়ে প্রচুর মিটিং ফিটিং চলছে। গতকাল রাত থেকে বিভিন্ন ক্যান্টনমেন্ট থেকে সমস্ত সেনারা ধীরে ধীরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিছু ঢাকায় পৌঁছেছেন, কিছু মাঝপথে রয়েছেন, কিছু রওনা হচ্ছেন। আশা করা যাচ্ছে আজকে রাত থেকে ফুল দমে অ্যাকশন শুরু হয়ে যাবে এবং সব থেকে বড় যেটা বলার বিষয় সেটা হচ্ছে আজ অথবা কাল যে কোনো দিন সেনাবাহিনী ওয়াকারুজ্জামান জেনারেল তিনি হাতে ক্ষমতা নিয়ে নিচ্ছেন। ইতিমধ্যে সমস্ত এয়ারপোর্টগুলো বিমান বাহিনীর সৈন্যরা সব দখল নিয়ে নিয়েছে। কোনো বিমান তাদের অনুমতি ছাড়া দেশ ছাড়তে পারবে না, কিন্তু বিমান নামতে পারবে। যাত্রীরা যারা আসবেন তারা নির্বিঘ্নে যাতে ঢুকতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। এই যে আগামী 2 দিন এই যে চলবে, এই আন্দাজটা সার্জিত, হাসনাত, এই যত ল্যাজমোটা সমন্বয় ছিল না, সব পেয়ে গেছিল। এটুকু খবর পাওয়া গেছে সার্জিত এবং হাসনাত এই দুজনে তাদের পরিবার সহ পলাতক। গতকাল রাত থেকে পলাতক, তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। তাদের বাড়ির লোকেরা কোথায়, তারা কোথায়? দেশ তো এইটুকু, দেশ ছেড়ে তো বেরোতে পারবে না। যেখানেই লুকিয়ে থাকুক সে ধরা পড়বেই, আর ধরা পড়লে কি হবে তা আপনারা অনুমানই করতে পারছেন। যাই হোক, এরপর সেনাকর্তা, আমি কেন বলছি এগুলো, যে শেখ হাসিনার প্রত্যাবর্তনটা কি করে হবে সেটা বুঝতে গেলে এই পথটা দিয়ে আপনাকে যেতে হবে। তবে আপনি বুঝবেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে পুনঃস্থাপিত হবেন কি করে। এই সমস্ত প্ল্যানটা কিন্তু চোখে দেওয়া আছে ইউএস এবং ভারতে। সেই প্ল্যান অনুযায়ী কাজকর্ম করছেন আমাদের ওয়াকারুজ্জামান। এবার সেনাবাহিনী হাতে ক্ষমতা নিলে সেনাপ্রধান ক্ষমতা হস্তান্তর করবেন কাকে? না, রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি তখন
সরকারিভাবে তার ক্ষমতা বলে এমার্জেন্সি চালু করবেন, জারি করবেন। এমার্জেন্সি জারি করার পর তারপরেতে একটা আইন করে দিয়ে, বিশেষ আইন তার ক্ষমতা বলে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার চেয়ারে বসিয়ে দেবেন। তার আগেও কতগুলো কাজ রয়েছে। এখন এই ক্ষমতা তো অর্পণ হবে। শেখ হাসিনা যেমন আমাদের দেশের মনমোহন সিং, তিনি যখন অসুস্থ হলেন তিনি 6 মাস অফিস যেতে পারেননি। তার একটা বুকে সার্জারি হয়েছিল, অফিস যেতে পারেননি। তিনি কি প্রধানমন্ত্রী থাকেননি? তার আগে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার আগে প্রধানমন্ত্রী ছিল আমাদের বাজপেয়ী সাহেব। সে বাজপেয়ী সাহেব যখন তার নি রিপ্লেসমেন্ট হয়, তিনি 9 মাস অফিস যাননি, তার প্রধানমন্ত্রীত্ব চলে গেছিল। ভারতবর্ষ 140 কোটি দেশ, সেই দেশের প্রধানমন্ত্রী যদি ছুটি নিতে পারেন, তাহলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ছুটি পাবেন না কেন? তিনি ছুটিতে গিয়েছিলেন, কারণ তিনি তো পদত্যাগ করে যাননি। তিনি এসে আবার ক্ষমতায় বসবেন, ক্ষমতায় বসে তিনি আবার দেশ শাসন করবেন। আমার চিন্তা হচ্ছে এই ইউনূস চাকে নিয়ে। এই ইউনূস চার কি হবে? আপনারা জানেন, বহুদিন আগে থেকেই আমি বলে আসছি যে পলায়তি সজীবতী, ইউনূস চা আপনি পালান। কিন্তু আমার কথা ইউনূস চা বুঝতে পারেননি, এবং তিনি যে দরবার করছেন ভারতবর্ষের কাছে যে একবার দেখা করার জন্য, সে টাইম উনি পাবেন না মনে হচ্ছে পাবেন না। কারণ 26 তারিখ, আগামীকাল 26 তারিখ, 26 তারিখে তার তো আজকে 25 তারিখে রাত্রে যাওয়ার কথা। তার আগে সেনাবাহিনী যদি তাকে অ্যারেস্ট করে নেয়, তাহলে পরে তার চীন যাত্রা হলো না, সে জায়গায় তার জেল যাত্রা হবে। এবং জেলের লপসি কিছুদিন খাওয়ার পর তিনি বুঝতে পারবেন যে চিন্ময় প্রভু তার কতটা কষ্ট হয়েছে, তাকে কি অন্যায়ভাবে আটকে রাখা হয়েছিল। এই যে যত আমাদের আওয়ামী লীগের যত কর্মী, যত হিন্দু মাইনরিটি যত লোকজন রয়েছে, তাদেরকে ধরে ধরে সমস্ত মেরে তাদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। এইবারেতে এরা বুঝতে পারবে যে কত ধানে কত চাল। জেলে ঢোকানো সহজ, কিন্তু জেলে থাকা কিন্তু খুব কঠিন। এখন আমি যখন প্রথম বলতে শুরু করেছিলাম 6 মাস আগে যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে মার্চ মাসের মধ্যে ফিরবেন, অতি বড় আওয়ামী লীগ সমর্থকও তখন কিন্তু অবাক হয়েছিলেন যে আপনি এই সময় এটা বলছেন কি করে। আমি তো গণৎকার নই, আমি কোথাও একটা খবর পেয়েছিলাম যে এটা 6 মাসের প্রজেক্ট, 6 মাসের মধ্যেই শেষ হবে। শুধু ট্রাম্প আগেই শেষ হয়ে যেত, ট্রাম্পবাবু মধ্যিখানে ঢুকে পড়াতে একটু যা লেট হয়ে গেল, এর বেশি কিছু হয়নি। তবে মার্চের মধ্যেই প্রধানমন্ত্রী ঢুকে যাবেন। অন্তত তিনি আমার কথাটুকু রাখবেন, এটুকু বিশ্বাস আপনাদের প্রধানমন্ত্রীর ওপরে আমার আছে। আর আপনাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ রইল, আপনারা অতি উৎসাহী হয়ে একেবারেই কোনো সরকারি সম্পত্তিতে হাত দেবেন না, কোনো প্রাইভেট সম্পত্তিতে হাত দেবেন না। এটা হচ্ছে আপনাদের দেশের সম্পদ। ইউনিসের গ্রামীণ ব্যাংক আছে, আপনারা গ্রামীণ ব্যাংকের উপরে চড়াও করবেন না। কারণ গ্রামীণ ব্যাংকটা টিকে থাকলে পরে সরকার ওটাকে অধিগ্রহণ করবে, সরকার অধিগ্রহণ করে সরকার ওটাকে চালাবে। ও যত সুযোগ সুবিধে অবৈধভাবে নিয়েছিল না, সব সুযোগ সুবিধে সুদে আসলে তুলে নেওয়া হবে। গ্রামীণ ব্যাংকের উপরে কোনো হামলা করবেন না, কোনো ব্যাংকের উপরেই হামলা করবেন না, কোনো সরকারি বেসরকারি সম্পত্তির উপরে হামলা করবেন না। আপনাদের বুঝিয়ে দিতে হবে ওদের জাতি আর আপনাদের জাতি। বাকি যা আছে সে বুঝে নিন, কিন্তু বাস জ্বালানো, দোকান জ্বালানো, দোকান পুড়িয়ে দেওয়া, বাড়ি পুড়িয়ে দেওয়া, এই জিনিসগুলো করে দেশের সম্পত্তি নষ্ট, অনেক সম্পত্তি নষ্ট হয়েছে, অনেক সম্পত্তি নষ্ট হয়েছে, অনেক লোক বেকার হয়েছে। আর বেকারের সংখ্যা বাড়াবেন না। আপনারা সঠিক পথে থাকুন, সঠিক নেতৃত্ব এবার একটা পরিশ্রুত একটা নেতৃত্ব নিয়ে আসছেন আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার উপর আস্থা রাখুন। সেই পরিশ্রুত নেতা নেত্রী যারা আসবেন, তারা স্ব ক্ষেত্রে স্বনামধন্য, তারা এসে দেশের হাল ধরবেন। পেছনে ভারত থাকবে, 2 বছর লাগবে এই বাংলাদেশকে আবার পুনরায় তার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে। ততদিন পর্যন্ত আপনারা একটুখানি শান্ত থাকুন, উৎসাহের জেরে এমন কিছু করবেন না যাতে আপনাদের গায়ে জামাত আর হিজবুতির মতো
স্ট্যাম্প লেগে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের কাছে রবিবার প্রাথমিক সংস্কার প্রস্তাব জমা দেওয়ার কথা জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সেখানে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 23 বছর এবং ভোটার হওয়ার বয়স 16 বছর করার প্রস্তাব করতে চায় দলটি। এক্ষেত্রে সাধারণ জনগণ কিভাবে দেখছে বা সাধারণ জনগণের মতামত কি, তা বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। ভোট দেওয়ার বয়স 16 এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 23 বছর করতে জাতীয় ঐকমত্য কমিশনে প্রস্তাব করতে চায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এক সংবাদ সম্মেলনে দলটি জানায়, গণপরিষদের আদলে হতে পারে আগামী নির্বাচন। সংবিধান সংস্কার শেষে এই গণপরিষদই আইন সভা হিসেবে কাজ করতে পারবে। শনিবার রাজধানীর বাংলা মোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির সমন্বয়ক সারোয়ার তুষার। গত বছরের অভ্যুত্থানকে বিশ্বব্যাপী জেনজি বিপ্লব হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, কিন্তু অভ্যুত্থান পরবর্তী নির্বাচনে বয়স 18 বছর না হওয়ার জন্য অনেক জেনজি ভোট দিতে পারবে না, এটা যৌক্তিক মনে করে না সারোয়ার তুষার। এ কারণে এনসিপি আনুষ্ঠানিকভাবে ভোটের বয়স ন্যূনতম 16 বছর করার প্রস্তাব দেবে বলে জানান তিনি। এই এনসিপি নেতা আরও বলেন, সংবিধান সংস্কার কমিশন এমপি প্রার্থীদের ন্যূনতম বয়স 21 বছরে নামানোর সুপারিশ করেছে, তবে একে একটু বেশি কম মনে করায় এনসিপি ন্যূনতম বয়স 23 বছর করার প্রস্তাব দেবে। কিন্তু সাধারণ জনগণের এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ জনগণ এই ক্ষেত্রে তারা অনিশ্চয়তায় রয়েছে। দেখতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।